প্রিয় দর্শক, অল্টন স্পট ফ্রিজ প্রেজেন্স টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সজ্জাদুর রহমান। দর্শক, আমরা জানি যে আসলে সরকারের কোষাগারে বা এনবিআরে ট্যাক্স একবার জমা হলে সেটা রিফান্ড পেতে আসলে মানুষের, স্পেশালি ব্যবসায়ীদের এই রিফান্ডের দাবিটা বেশি থাকে। তো সেটা আমরা দেখেছি যে আসলে বছরের পর বছর ঘুরতে হয়, সেটা পাওয়া যায় না। তো আসার খবর ছিল যে গত বছর ইন্টারিম সরকারের সময় সেটা অনলাইনে রিফান্ড তারা চালু করেছিল, এবং তারপরেও আমরা দেখছি যে আসলে এই রিফান্ডটা পাচ্ছে না ব্যবসায়ীরা, এবং হাজার হাজার অ্যাপ্লিকেশান এবং বেশ কয়েক হাজার কোটি টাকা এর সাথে কিন্তু ইনভলভ আছে। তো এই বিষয় নিয়ে আজকে ডিটেল একটি রিপোর্ট পাবলিশ হয়েছে, টিভিএসের লিড রিপোর্টটি করেছেন টিভিএসের সিনিয়র করেসপন্ডেন্ট রিয়াদ হোসেন। দর্শক, আমরা রিয়াদের সাথে আলোচনা করব এবং আপনাদের সাথে শেয়ার করব। রিয়াদ, স্বাগতম আপনাকে। এই যে রিফান্ড পাচ্ছে না, আপনার তথ্য কি বলছে যে কতগুলো অ্যাপ্লিকেশান আছে, কত টাকা দাবি আছে? সাজাদ ভাই, আপনাকে ধন্যবাদ। এখানে আমরা একটা ডকুমেন্ট পেয়েছি। সেই ডকুমেন্ট কিন্তু একটা পার্ট আর কি, একটা অংশ, পুরোটা না। সেখানে আমরা 1,500 প্রতিষ্ঠানের তথ্য পেয়েছি। তাদের 4,000-4,500 কোটি টাকার কাছাকাছি অ্যামাউন্ট আটকে আছে। এটা ভ্যাট এবং সাপ্লিমেন্টারি ডিওটি। এই টাকাটা আটকে আছে এরকম যে তাদের কাছ থেকে এনবিআর শুরুতে নিয়েছিল, হয়তো এটা আমদানি পর্যায়ে নিয়েছিল অথবা স্থানীয় পর্যায়ে, কিন্তু পরবর্তীতে যখন হিসাব নিকাশ শেষে এই টাকাটা তারা পাওনা হয়েছে, কিন্তু এনবিআর কাছ থেকে তারা এখনো পাওনা যোগ্য হয়েছে, মানে ডিমান্ড ক্লেম বলে তারা, কিন্তু এনবিআর থেকে এই টাকাটা তারা এখন উদ্ধার করতে পারছে না। কারো কারো ক্ষেত্রে এটি 4-5 বছর, 6 বছর বা তারও বেশি সময় ধরে আটকে আছে। কিন্তু আমরা ব্যবসায়ীদের সঙ্গে আলাপ করেছি, ব্যবসায়ীরা বলছেন এই অ্যামাউন্টের পরিমাণ প্রায় 14,000 কোটি টাকা বা 14,000 কোটি টাকার বেশিও হতে পারে, যেটি আটকে আছে। তার মানে দাবি করা প্রতিষ্ঠানের সংখ্যাও তাহলে বেশি হবে। প্রতিষ্ঠানের সংখ্যা 8,000-এর মতো বা 8,000-এর একটু বেশি হতে পারে। এরকম প্রতিষ্ঠানগুলোর এই টাকা এনবিআর-এর কাছে আটকে আছে, এনবিআর বা তারা পায়নি। এটা কি ভ্যাট, সাপ্লিমেন্টারি ডিউটি আর কোনো বিষয় আছে? হ্যাঁ, ভ্যাট, সাপ্লিমেন্টারি ডিউটি আর হচ্ছে অ্যাডভান্স ট্যাক্স। অ্যাডভান্স ট্যাক্স মানে এটাও ভ্যাটেরই একটা ফর্ম, এটি নামে পরিচিত আর কি। এটা একসময় অ্যাডভান্স ট্রেড ভ্যাট হিসেবে আদায় করা হতো, এটিভি। তো পরে নতুন ভ্যাট আইন আসার পর এটি নামে আদায় করা হচ্ছে। এটিও ভ্যাটেরই একটা ফর্ম। তিনটা অর্থই আসলে ভ্যাট ডিপার্টমেন্ট আদায় করে। এর বাইরে কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কাছেও একটা বড় অংশ ব্যবসায়ীদের আছে, তারাও অনেকেই রিফান্ড পাচ্ছে না, কারণ এআইটিটা তো নিয়ে নেয় অ্যাডভান্স ইনকাম ট্যাক্স অনেক সময় নেয়। এটি বছর শেষে দেওয়ার কথা। এখানে একটি বিষয়, সেটি হলো যে আপনার নর্মালি বাংলাদেশে ট্যাক্স রিফান্ড পাওয়াটা, আপনি জানেন, এটা খুবই সাধারণত ট্যাক্সের রিফান্ডটা পাওয়া যায় না। ভ্যাটের রিফান্ড যেটা, এটা একটা সময় পাওয়া গেলেও এটা খুব লম্বা সময় পরে পাওয়া যেত, অনেক দীর্ঘ হ্যাসেল, অনেক প্রক্রিয়ার পরে। কারণ সরকারের ঘরে একবার টাকা চলে গেলে ওই টাকাটা আবার কেউ যদি ফেরত পান, মানে সরকারের টাকা মানে কি, হিসাব নিকাশের পরে হিসাব করে দেখা গেল সরকার যে পরিমাণ ট্যাক্স তার হয় বা ভ্যাট হয় তার চাইতে বেশি নেওয়া হয়েছে, তাহলে বাকি অংশ ফেরত দেবে। তো এই ভ্যাটের অংশটা ফেরত পেতে অনেক লম্বা জটিলতা ছিল। গত বছরের নভেম্বরে এসে তৎকালীন চেয়ারম্যান মহোদয়ের উদ্যোগে এটি তখন আসলো যে এইটা অনলাইনে রিফান্ডটা এবং রিফান্ড ক্লেইম, রিফান্ড প্রসেসিং, পুরো প্রক্রিয়াটাই অনলাইনে হবে, এবং এই প্রক্রিয়াটা শেষ করতে খুব অল্প সময়ের মধ্যে, কয়েকদিনের মধ্যেই এই প্রক্রিয়া শেষ হয়ে গেলে তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে যাবে। তারপরে পাচ্ছে না কেন? হ্যাঁ, এখন পাচ্ছে না যে কারণে, সেটি হলো, তো যেটা বলছিলাম যে কয়েকদিনের মধ্যে তার ব্যাংক অ্যাকাউন্টেই টাকা চলে যাওয়ার কথা। আমরা তো সেটাও লিড রিপোর্ট করেছিলাম, সেটাকে খুব গুরুত্ব দিয়ে আমরা কিন্তু প্রকাশ করেছিলাম আমাদের পত্রিকা। এখন যেটা দেখা যাচ্ছে, এটি যখন সফটওয়্যার চালু হওয়ার পরে প্রথমে বলা হলো যে যারা এর পরের থেকে ক্লেম শুরু হবে তাদেরটা দেবে, আগের যাদের দাবি তৈরি হয়ে আছে তারা এখানে আবেদন করতে পারবে না। তো এটা একটা তো মানে হাস্যকর বিষয় হয়।
আপনি যারা আগে পাও না তাদের টাকাই তো আগে দেওয়া উচিত। রাইট। তারা আবেদন করতে পারছে না, নতুন করে হলে তারা দিতে পারবে। এর কয়েকদিন পরে দেখা গেল নতুন যারা তাদের আবেদনও করতে পারছে না, পুরনোরাও করতে পারছে না। এবং একটা কি সময় কারণে এটা? আমরা শুনেছি যে শুধুমাত্র অ্যাডভান্স ট্যাক্স, যেটা অ্যাডভান্স ট্যাক্স একসময় 2% ছিল, হ্যাঁ, সে 2% বা 3% অ্যাডভান্স ট্যাক্সের টাকা যেটা এনবিআর আদায় করেছে, শুধুমাত্র সেটাই রিফান্ড করতো ওই ভ্যাট 15% অথবা সাপ্লিমেন্টারি ডিউটি 10 থেকে কোনো কোনো ক্ষেত্রে 40% বা তারও বেশি, সেই অ্যামাউন্টটা দিত না, কারণ এটা বেশি টাকা দিতে হবে, ওই এইটি অল্প পরিমাণ টাকা। সেটি শুরুতে কিছু কারো কারো ক্ষেত্রে এই আবেদন নেওয়া হয়েছে বা দেওয়া হয়েছে বলে আমরা শুনেছি, কিন্তু গত কয়েক মাস থেকে সবই বন্ধ, কোনো কিছুই দেওয়া হচ্ছে না। তো এর জন্য তারা যেটা বলছে যে সফটওয়্যারের তাদের কিছু ঝামেলা জটিলতা আছে, তারপরে তারা সফটওয়্যারকে আপডেট করতেছে, এরপরে এটা রিফান্ডের নামে রিফান্ড নিতে গিয়ে কেউ যাতে অনিয়ম করতে না পারে এরকম তারা কিছু মেজার্স ঠিক করতে গিয়ে সফটওয়্যারে এসব ইনপুট দিতে গিয়ে এই প্রক্রিয়ায় সময় চলে গেছে। সেটা তো অনলাইনে যাওয়ার আগেই সেগুলো করা দরকার ছিল। প্রথম বিষয় হচ্ছে এই যে যেসব কথা এখন আসছে, এই কথা তো অনলাইন চালু করার আগে এইসব প্রশ্ন আসার কথা, তাহলে তখনই তো এটি সমাধান করার তারপরে কথা। প্রস্তুতির অভাব ছিল, তো প্রস্তুতি ছাড়া ধরনের শুরু করলো। এরপরে আপনার প্রশ্ন হচ্ছে 9 মাস কেন যাবে এটি যদি আপনার এই সমস্যা হয়ে থাকে, তাহলে তো এটি আপনার 15 দিন 1 মাসের মধ্যে এটি সমাধানের আপনার সেই মেকানিজম। তার মানে কি আপনি এনবিআর এর কোনো ইন্টেনশনের কি অভাব দেখছেন, যে তাদের আসলে ইচ্ছাটার অতটা নেই? এনবিআর এর মধ্যে কোনো কোনো কর্মকর্তা আছে, যেমন কারো কারো এই টাকা কিন্তু কমিশনারেট অফিস থেকে অনুমোদন করা অলরেডি, অর্থাৎ কমিশনারেট অফিস দেখে টেখেই এটি তারা অনুমোদন দিয়ে দিয়েছে যে হ্যাঁ এই টাকা তারা পাবে। এনবিআর এর মধ্যে কেউ কেউ চাচ্ছে যে যেহেতু সরকারেরই উদ্দেশ্য হচ্ছে ইজ অফ ডুইং বিজনেস, যত সহজ করা, ব্যবসার খরচ কমানো, এই টাকা যত বেশি আটকে থাকবে তত বেশি তো ব্যবসায়ীদের লস হচ্ছে, তার ওয়ার্কিং ক্যাপিটাল পাচ্ছে না। তো তারা চাচ্ছেন যে দ্রুত এটি সমাধান হয়ে যাক, যাই হোক। কিন্তু আবার কেউ কেউ এটিকে চাচ্ছেন যে না, এখানে কোনো ধরনের কেউ যাতে অনিয়ম করে টাকা রিফান্ড না নিয়ে যেতে পারে। এখন হ্যাঁ, আপনার সেইটিও যৌক্তিক যে কেউ যাতে অনিয়ম করে রিফান্ড নিতে পারে, তো তাহলে আপনার অফিসাররাই তো এই যাচাই বাছাই করবে। যাচাই বাছাই করবে মানে আপনার অফিসাররাই এই অনুমোদন দিয়ে দিচ্ছে, তাহলে আপনার নিজের এই জায়গাগুলোই তো ঠিক করা দরকার। এবং এই ঠিক করা দরকার মানে কি, এই প্রশ্ন তো আজকে আসার কথা না, এই প্রশ্ন তো এই যখন এনবিআর এই অনলাইন ব্যবস্থা চালু করেছে তখনই তো প্রশ্ন আসার কথা, তখনই এসব ঠিক করে নেওয়ার কথা। এবং এই যে তারা একটা চেকলিস্ট দিয়েছে, এবং আমরা শুনেছি যে এটিকে এখন হার্ড করতে করতে এত বেশি হার্ড করা হচ্ছে, ফলে অ্যাকচুয়ালি এই রিফান্ড আসলে পাওয়া বাস্তবে এটি কঠিন হয়ে যাবে অনেক। তার মানে যেটি দাঁড়াবে যে হ্যাঁ, কিছু ফাঁকিবাজ আছে, তারা হয়তো রিফান্ড প্রাপ্য না, অথবা 10 কোটি টাকা হয়তো ফলস কাগজপত্র তৈরি করে, কিন্তু উনি হয়তো ফলস ডকুমেন্টস তৈরি করে 50 কোটি টাকা রিফান্ড নিয়ে নেবে বা 100 কোটি টাকা রিফান্ড নিয়ে নেবে, এরকম ঘটনা আছে। কিন্তু প্রকৃত রিফান্ড পাওনাদারও তো অনেকে আছে যারা রিফান্ড পাওয়ার দাবিদার। তাহলে আপনি তাদেরকে ঠেকাতে গিয়ে প্রকৃত যারা রিফান্ডের দাবিদার তাদেরকে আপনি আটকে রাখছেন মাসের পর মাস, বছরের পর বছর। আপনার এই যে ধরেন যে রিফান্ডটা কখন হয়, এবং আপনার রিপোর্টে বেশ কিছু কোম্পানির নামও আছে, মানে এই রিফান্ডটা আসলে ধরেন যে কখন হয়, কেন হয়, এবং যে কেসগুলো বলছেন আপনি দুই একটা একটু শেয়ার করবেন দর্শকদের সাথে, যে তাদের কেসগুলো কি আসলে। বিষয় হচ্ছে ধরুন কেউ ধরুন আমদানি করলো, হ্যাঁ, আমদানি পর্যায়ে তার কাছ থেকে ভ্যাট, এটি অথবা সাপ্লিমেন্টারি ডিউটি মানে সম্পর্ক শুল্ক এসব আদায় করে রাখে। তো আদায় করার পর সেটা তো একটা নির্দিষ্ট রেট আছে, হ্যাঁ, একটা নির্দিষ্ট রেটে, ওই যে ভ্যাট 15%, সেই রেটে আদায় করলো, আদায় করার পরে তো বছর শেষে এই কোম্পানি তো সরকারের নিশ্চয়ই এখানে কোনো ভ্যালু এডিশনের বিষয় থাকে, বিক্রি করে। তো এই বিক্রি বা ভ্যালু এডিশনের পর্যায়ে উনি তো ফাইনালি উনি সরকারকে একটা হিসাব দেন। তো হিসাব দেওয়ার পরে দেখা গেছে কারো কারো ক্ষেত্রে এমন হতে পারে, সবার ক্ষেত্রে নয়, কারো কারো ক্ষেত্রে এমন হতে পারে যে সরকারকে উনি সারা বছরে সব মিলিয়ে যে পরিমাণ ভ্যাট ট্যাক্স দিলেন, সরকার যেটি আদায় করলো তার কাছ থেকে অ্যাডভান্স, এগুলো তো অ্যাডভান্স নিয়েছে। ফাইনালি দেখা গেল যে ওনার কাছ থেকে সরকার হয়তো 100 কোটি টাকা আদায় করেছে, কিন্তু হিসাবে দেখা গেছে উনি হয়তো 80 কোটি টাকা দেন না, তাহলে ওনাকে 20 কোটি টাকা সরকার রিফান্ড দেওয়ার কথা।
তাহলে এই 20 কোটি টাকা এটি কিন্তু আসলে রিফান্ড হয় আর কি। তখন এই অংশটা সরকার এটি একটা সময় পেত, অনেক লম্বা সময় গিয়ে, এবং এখানে এটিও সত্য যে রিফান্ড দেওয়ার ক্ষেত্রে সরকার যেরকম দেরি করে, আবার রিফান্ড নেওয়ার ক্ষেত্রেও কিছু অনিয়মও হতো, এটিও সত্য। এখন প্রশ্ন হচ্ছে, সরকার কিন্তু এনবিআর যখন টাকা পাওনা হয় তখন তো ব্যবসায়ীরা দেরি করলে তার কাছ থেকে জরিমানা আদায় করে, সুদ আদায় করে, এবং ইভেন কোনো ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে সেই টাকা আদায় করে, উদ্ধার করে। কিন্তু সরকার নিজে যখন দেনা হয় তখন যদি এরকম বছরের পর বছর দেরি করে, তাহলে তো এটা সরকার তো ব্যবসায়ীদের কাছে কমপ্লায়েন্স আশা করে এনবিআর, তাহলে তার এনবিআর নিজেরও তো কমপ্লায়েন্স দরকার। এনবিআর কোন যুক্তিতে বছরের পর বছর একজন ব্যবসায়ীর টাকা আটকে রাখবে? আমি গতকালকে একজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছি, গতকালকে না আরও 2 দিন আগে। উনি বললেন যে ওনাদের প্রতিষ্ঠান 100 কোটি টাকার উপরে ওনারা এনবিআর এর কাছ থেকে রিফান্ড পাওয়ার কথা, এটা গত 5-6 বছর ধরে আটকে আছে। তো উনি বললেন যে আমার এই সময়ে এই ব্যাংক ইন্টারেস্ট আমার দিতে হয়েছে, আমার ওয়ার্কিং ক্যাপিটাল না থাকার কারণে আমার ব্যবসায় এই টাকা আমি খাটাইতে পারি না। এই টাকায় আমার হয়তো গত 5-6 বছর আরও 70 থেকে 80 কোটি টাকা আমার হয়তো আমার প্রফিট হইতে পারতো, আমার সেই ফাইন্যান্সিয়াল লস হয়েছে। অন্যদিকে আমাকে ব্যাংকের সুদ গুনতে হয়েছে আমার টাকা এনবিআর এর ঘরে। তো এটি কিন্তু সব ব্যবসায়ীদেরই কথা এরকম। তো বাংলাদেশে আপনি খেয়াল করবেন, আমরা বলি যে মানে ব্যবসায়ীরা কমপ্লায়েন্ট না, ফাঁকি দিচ্ছে, হ্যাঁ এটা সত্য, কিন্তু একই সঙ্গে এনবিআর কি খুব একেবারে বড় গলায় বলতে পারবে এনবিআর কমপ্লায়েন্ট হয়েছে? এনবিআর যদি আপনি ব্যবসায়ীরা বা ট্যাক্স পেয়াররা যে টাকা পাওনা হয় সে টাকা যদি আপনি টাইমলি দিতে পারেন তাহলে আপনি তাকে ধরতে পারেন। এখন আপনার এখানে যদি কোনো প্রসেস এর ভুল থাকে, আপনি সেটা খুব কুইকলি আপনি সমাধান করতে হবে। সরকারের উদ্দেশ্য হচ্ছে ইজ অফ ডুইং বিজনেস এবং কস্ট অফ ডুইং বিজনেস কমানো। কিন্তু এখন যদি সরকারের সেই প্ল্যানের সঙ্গে এনবিআর না হাঁটতে পারে, এনবিআর নিজের মধ্যেই যদি কমপ্লায়েন্স তৈরি করতে না পারে, তাহলে এনবিআর কিভাবে ব্যবসায়ীদের কাছ থেকে কমপ্লায়েন্সটা আশা করবে? রাইট। আপনি ধরেন যে এখন একটা প্রশ্ন চলে আসে যে ধরেন আমি বা আমার কোম্পানি গত বছর বেশি এরকম ট্যাক্স ভ্যাট আমার থেকে নিয়েছে, আমার এটা এই বছর রিফান্ড আমি ক্লেম করেছি, কিন্তু রিফান্ডটা ক্লেম না করে আমার যে এই বছর যে ট্যাক্স ভ্যাট আসবে তো সেটার সাথে কি ওই এডিশনাল ওইটা অ্যাডজাস্ট হতে পারে না? খুব ইন্টারেস্টিং বিষয়। দেখুন, এই ব্যবসায়ীদের এই ভ্যাটের টাকা পরবর্তী টাকার সাথে সমন্বয় পর্যন্ত এনবিআর করছে না। অর্থাৎ এমন তো হতে পারতো যে ঠিক আছে ওনার কাছ থেকে আপনি বেশি নিয়েছেন, ওনাকে ফেরত দেবেন না, ওকে ওনার টাকাটা তাহলে পরবর্তীতে ওনার যেটা ভ্যাট আসতেছে অবশ্যই সেটার সাথে কাটাকাটি করেন, সমন্বয় করেন। এনবিআর সেটিও করছে না। তো এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এই লাস্ট বাজেটে কিন্তু এনবিআর একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে, সেটি হলো সব ধরনের ট্যাক্স, আগে তো মিনিমাম ট্যাক্স আদায় করা হতো, সেটি ফেরত দেওয়া হতো না। মানে এটি ব্যবসায়ীর লাভ হোক বা লোকসান হলেও ওই ট্যাক্সটাই ফাইনাল, ওটা আর মানে বেশি লাভ হলে আরো বেশি ট্যাক্স দিতে হবে, মিনিমাম যেটি লস হলে ফেরত দেওয়া হতো না, দিত না বছরের পর বছর। এটি কিন্তু কোনো কমপ্লায়েন্ট কোনো দেশের কোনো ট্যাক্স ব্যবস্থার উদাহরণ নয়। কোনো কমপ্লায়েন্ট ব্যবস্থা এটি চলতে মানে ইনকাম না হইলেই আগে থেকে তার ট্যাক্স নিয়ে নিচ্ছে, কম আয় করেছেন অথবা আপনি লোকসান করেছেন, আপনার কাছ থেকে শুরু তো 1% টোটাল আপনার বিক্রির উপরে বা 2% 3% ট্যাক্স আদায় করেছে, এই টাকার ফেরত দিত না। তো এই বাজেটে এনবিআর এটা করেছে যে না, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স আপনার আমদানি পর্যায়ে যেটা আদায় করবে অথবা স্থানীয়ভাবে বিক্রির উপরে যেটা আদায় করবে, এটি যদি বছর শেষে হিসাব করে কেউ পাওনা হয় তাহলে তাকে সেটা ফেরত দিবে। এটি এবারের বাজেটে এসেছে। কিন্তু এখন এই যে ভ্যাটের ইস্যুটার কারণে ব্যবসায়ীদের বা ট্যাক্স পেয়ারদের মধ্যে তো সে আস্থাহীনতা তৈরি হয়ে গেছে যে এনবিআর যেহেতু ওই কথা রাখছে না, এই অনলাইন ভ্যাট রিফান্ডের যেই উদ্যোগটা নিল, তাহলে এটিও হয়তো এনবিআর টাইমলি এটা করবে না, কোনো না কোনো কায়দায় কোনো না কোনো অজুহাতে এই রিফান্ড হয়তো আটকে দেবে। এবং এই তার মানে এই যে ধরেন আস্থাহীনতার জায়গাটা তৈরি হয়ে যাওয়া, এটি কিন্তু তাদের কনসার্নের তো যুক্তিযুক্ত, হ্যাঁ, এটি কিন্তু আলটিমেটলি কি হবে, একটি দেশের অর্থনীতির জন্য, রাজস্ব ব্যবস্থার জন্য এটা কোনো ভালো সাইন নয়। এই কারণে এনবিআর যে কাজই করুক তাকে টেকসই উপায়ে আসলে এটা করা উচিত, এবং অবশ্যই তার মাথায় রাখতে হবে যে এনবিআর এর মধ্যে যদি কোনো ধরনের ঘাটতি থাকে, যে তার অফিসাররা অনিয়ম করে হয়তো অবৈধ সুবিধা নিয়ে কাউকে রিফান্ডের সুযোগ দিয়ে দিচ্ছে,
তাহলে এনবিআর সেটি চেক করবে, সেই দায়িত্ব তো এনবিআর এর। ইয়েস, কিন্তু এই জন্য তো একজন প্রকৃত অর্থে যিনি একজন কেন কয়েক হাজার ব্যবসায়ী সাফার refund করছে। যারা প্রাপ্য 8,000-এর মতো ব্যবসায়ীর কথা আমরা শুনি, তাদেরকে আপনি আটকে রাখতে পারেন না। এই বিশেষজ্ঞরা কি বলে, এটার সমাধানটা কি, কিভাবে? আমাদের way এক্সপার্ট out? যেটা বলছেন, তারা বলছে যে এটা খুব ভালো একটা উদ্যোগ ছিল আসলে এনবিআর এর এই হুম। রিফান্ড, এবং এটা সরকারের বহুদিনের, এবং বাংলাদেশেও ট্যাক্স ব্যবস্থায় যে কমপ্লায়েন্সের একটা কথা বহুদিন ধরে বলা হচ্ছিল, ইজ অফ ডুইং বিজনেস অথবা কস্ট অফ ডুইং বিজনেস কমানো, সেটার জন্য একটা ভালো উদাহরণ হতে পারত। হুম, কিন্তু এনবিআর এর এই কার্যক্রমটা সেই উদ্যোগটাকে আন্ডারমাইন করছে, হুম। ক্ষতিগ্রস্ত করছে। তো এখন তাদের বক্তব্য হচ্ছে যে এনবিআর অবশ্যই তার অনিয়ম যেটি হয় সেটি যাতে না হতে পারে সেটি চেক দেবে, সে ঠিক আছে, জবাবদিহিতার মধ্যে আনতে হবে। এবং যেসব অফিসাররা অনিয়ম করে যদি কেউ রিফান্ডের সুযোগ দিয়ে থাকে, সে তাদেরকে জবাবদিহিতে আনতে হবে, কিন্তু কোনোভাবেই এটিকে আপনি দীর্ঘমেয়াদে ঝুলিয়ে দিতে পারেন না। এটি Right. যদি করা হয় তাহলে আলটিমেটলি বাংলাদেশের ট্যাক্স ব্যবস্থার জন্য যেসব ভালো উদ্যোগগুলো নেওয়া হচ্ছিল, এটি তার ক্ষেত্রে একটা বাজে উদাহরণ হয়ে তৈরি হবে, এবং ভবিষ্যতে এই ধরনের উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে মানে যারা উদ্যোগ নিতে চাইবেন তারা সায় হবেন, তারা হয়তো উদ্যোগ নিতে চাইবেন না, যে উদ্যোগ নেওয়ার পরে মাঝপথে এটা হয়তো কোনোভাবে আটকে যেতে পারে। রাইট, আমরাও আশা করি যে আসলে সরকারের যে সরকার উদ্যোগ নেয়, নির্বাচিত সরকার, তারা এই যে বিএনপি সরকার ডিরেগুলেশন, ব্যবসা সহজীকরণ, অনেক রকমের উদ্যোগ নিয়েছে। তো এগুলোর কিন্তু অনেক কিছু কাজ কিন্তু এনবিআর এর হাতে বেসিক্যালি। সো এনবিআর যদি সেটা না করে, আসলে সরকারের তো এই যে পরিকল্পনা, ইজ অফ ডুইং বিজনেস বলেন বা কস্ট অফ ডুইং বিজনেসের একটা বড় অংশই কিন্তু এনবিআর হাতে, এবং ব্যবসায়ীরা যখনই কথা বলে, ব্যবসায়ীদের যত অভিযোগ, আপত্তি, অনুযোগ যাই থাকুক না কেন, এর বেশিরভাগ অংশ কিন্তু এনবিআরকে নিয়ে। তাহলে এনবিআরকে এই বিষয়গুলো বুঝতে হবে, এখানে কোনোভাবে আমলাতান্ত্রিক জটিলতায় আসলে আটকে দেওয়া উচিত। বাংলাদেশের আসলে ইকোনমিক গ্রোথ বলেন, ডুইং বিজনেস বলেন বা কমপ্লায়েন্স বলেন, সব কিছুতে আসলে এনবিআর এর একটা রোল আছে। এবং আপনি ইউ রাইটলি পয়েন্টেড আউট যে এনবিআর ক্যান বিকাম অ্যান এক্সাম্পল, যে ও আসলে কমপ্লায়েন্ট। এনবিআর কমপ্লায়েন্ট হইলে, যেটা খুব ভালো বলেছেন, যে অন্যান্য কোম্পানি যারা ট্যাক্স পেয়ার, তারাও কিন্তু আসলে কমপ্লায়েন্ট হবে, তারা একটা ভয়ে থাকবে। সো যে আমার রেগুলেটর এতটা স্ট্রং অ্যান্ড সিরিয়াস। সো রিয়াদ হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএস ইনসাইটে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু আলোচনা করলাম, বিশ্লেষণ করলাম এটার বিভিন্ন দিক, এবং এগুলো থেকে আসলে সমাধানের উপায় কী সেগুলো নিয়েও আলোচনা করলাম। আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।